মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমি কয়েকটা প্রাথমিক কোশ্চেন রাখছি যে পরমাণু কি কি কণা দ্বারা গঠিত। তো আমাদের জানাই রয়েছে একটি পরমাণুতে তিনটি ফান্ডামেন্টাল কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি কণা থাকে। তো মনে রাখা দরকার, এই যে প্রশ্নটা যেটা বললাম পরমাণু কী কী মূল কণা দ্বারা গঠিত, তখন উত্তরটাকে একটু অন্যভাবে দেওয়া যেতে পারে যে সাধারণ হাইড্রোজেন বাদে সকল প্রকার পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। এই তিনটা হলো মূল কণিকা বা কণা। এবার সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রন থাকে না, তাই আমাদের প্রশ্নের উত্তরটা হবে সাধারণ হাইড্রোজেন বাদে সকল প্রকার পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। এইবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণু কোথায় থাকে, কিভাবে অবস্থান করে, তার জন্য আমাদের আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা। এইবার আমরা দেখছি এটা একটা পরমাণু। এটা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। এখানে থাকবে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে। আর কক্ষপথে অবস্থান করবে ইলেকট্রন। এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলা হয় কক্ষপথ। আর এটাকে বলা হয় নিউক্লিয়াস, কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর এটা হচ্ছে ইলেকট্রন। এটা আমরা জেনেছি, এটা আমাদের জানা আছে। তো এইবার আমরা একটা জিনিস লক্ষ্য রাখছি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে সমকেন্দ্রিক নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে। এবার এই যে এদেরকে কক্ষপথ বলা হয়, এবং নিউক্লিয়াস থেকে কি হয়, দূরত্ব বাড়ার সাথে সাথে কক্ষপথগুলোর কি হয়, শক্তি বাড়তে থাকে। প্রত্যেকটা কক্ষপথকে আমরা বলে থাকি শক্তি স্তর বা কোয়ান্টাম স্তরও বলা হয়। এবার কোন কক্ষে কটা ইলেকট্রন থাকে এর জন্য একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হলো 2n², অর্থাৎ কোন কক্ষে কটা ইলেকট্রন থাকবে। এবার আমি যেটা বললাম এনকে বললাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার এন এর মান কী হতে পারে? 1, 2, 3, 4 এরকম হতে পারে। নিউক্লিয়াসের চারদিকে মোট 7টা কক্ষ থাকে। এইবার n=1 যখন হয়, এটাকে আমরা বলবো কে কক্ষ। n=2 হলে হচ্ছে এল কক্ষ, এটা হচ্ছে এম কক্ষ। n=4 হলে হলো এন কক্ষ। এবার কোন কক্ষে কটা ইলেকট্রন থাকছে আমরা সেটা জানতে পারছি 2n² ফর্মুলার সাহায্যে। তো এবার n= যদি 1 হয়, n=1 হলে 2 × 1² = 2। তার মানে কে কক্ষে কটা ইলেকট্রন থাকছে? 2টো। ঠিক n=2 হলে থাকছে 2 × 2², তার মানে 8টি ইলেকট্রন থাকছে। তাহলে এল কক্ষে থাকছে 8টি। একইভাবে n×3 হলে 2 × 3², তার মানে 18টি ইলেকট্রন থাকছে এম কক্ষে 18টি। একইভাবে আমরা n= 4 হয়, 2 × 4², 4 × 16, 16 × 32, তাহলে এখানে 32 অর্থাৎ 32টা ইলেকট্রন থাকছে। এটা আমরা এর আগে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা আবার করছি। তো প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 8টা, পরের কক্ষে 18টা, পরের কক্ষে 32টা ইলেকট্রন থাকে। মনে রাখা দরকার যে হিলিয়াম একটা পরমাণু আছে যেটা আমরা আজকে আলোচনা করব, তার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, এটা ব্যতিক্রম। এছাড়া নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। তো কোনো পরমাণুর বাইরের কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু বাইরের কক্ষের ভেতরের কক্ষে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে আমরা যে প্রথম যে 20টি মৌল আছে সেই মৌলের নাম, চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক লিখে আমরা ইলেকট্রন বিন্যাস এখানটা দেখাবো। তাহলে ইলেকট্রন বিন্যাসে থাকছে প্রথম 20টা যে মৌল আছে, তো মৌলের পারমাণবিক সংখ্যা আমাদের জানা দরকার, তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখাতে আমাদের সুবিধা হবে। এবার এখানটা রয়েছে, যেমন প্রথমে আমি যেটা বলছি 20টা মৌল,
কুড়িটা মৌলের মধ্যে কী কী রয়েছে? প্রথম হাইড্রোজেন। এবার হাইড্রোজেনের চিহ্ন কী হচ্ছে? হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? একটা ইলেকট্রন থাকে, কোথায় যাবে ইলেকট্রনটা? কে কক্ষে যাবে। এবার হিলিয়ামের ক্ষেত্রে এর চিহ্ন হচ্ছে, হিলিয়ামের চিহ্ন এইচই, এর পারমাণবিক সংখ্যা 2 বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, দুটো ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন কে কক্ষে যাবে। এবার লিথিয়াম, লিথিয়ামের সিম্বল বা চিহ্ন হচ্ছে Li, এতে ইলেকট্রন থাকে 3টে, এখানে ইলেকট্রন বিন্যাস হলো 2, এর কক্ষে হলো 1টি ইলেকট্রন। এবার চলে যাব বেরিলিয়াম, বেরিলিয়াম Be, বেরিলিয়ামের 4টে ইলেকট্রন থাকে, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে দুটো ইলেকট্রন। এবার বোরন, বোরন এর অ্যাটমিক নাম্বার 5, প্রথম কক্ষে থাকছে দুটো ইলেকট্রন, পরের কক্ষে থাকবে 3টে ইলেকট্রন। আচ্ছা, এটাকে আমরা কমা দিয়ে দিতে হবে, 3টে ইলেকট্রন থাকবে। এবার বোরনের পর কার্বন, কার্বনের সিম্বল সি, এর পারমাণবিক সংখ্যা 6, এখানে ইলেকট্রন থাকছে 2 আর 4, মানে কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে হচ্ছে 4টি ইলেকট্রন। এবার নাইট্রোজেন, নাইট্রোজেনের সিম্বল এন, এর অ্যাটমিক নাম্বার 7, তাহলে এখানে থাকছে প্রথম কক্ষে থাকবে দুটো ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষে থাকবে 5টা ইলেকট্রন। অক্সিজেন, অক্সিজেনের সিম্বল হচ্ছে ও, এর ইলেকট্রন হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, এর তার মানে এর পরমাণু ক্রমাঙ্ক 8, এর ইলেকট্রন সংখ্যা 8, তাহলে প্রথম কক্ষে থাকছে দুটো ইলেকট্রন, পরের কক্ষে থাকছে 6টা ইলেকট্রন। একইভাবে ফ্লুরিন, এফ, ফ্লুরিন এর অ্যাটমিক নাম্বার 9, তাহলে থাকবে 2 আর 7টা ইলেকট্রন থাকছে। ফ্লুরিনের পর আমরা চলে যাচ্ছি নিয়ন, নিয়নের সিম্বল হচ্ছে Ni, নিয়মের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? প্রথম হবে দুটো, পরের কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন হয়ে গেল। এইবার নিয়ন যখন হয়ে গেল, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, তারপরে এটাকে বলে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কোনটা? হিলিয়াম নিষ্ক্রিয় মৌল। এই হিলিয়াম নিষ্ক্রিয় মৌল, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর এই ক্ষেত্রে 8টা ইলেকট্রন আছে, এটাকে বলে নিষ্ক্রিয় মৌল নিয়ন। নিয়ন। এবার সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে? কে কক্ষে দুটো ইলেকট্রন, পরের কক্ষে 8টা, তারপরের কক্ষে চলে গেল 1টা ইলেকট্রন, আর 10 আর 11টা ইলেকট্রন, এম কক্ষে 1টা ইলেকট্রন থাকছে। একইভাবে ম্যাগনেসিয়াম, সিম্বল হচ্ছে Mg, Mg সিম্বল, অ্যাটমিক নাম্বার 12, এখানে 2, 8, 2 দুটো ইলেকট্রন থাকছে। এইভাবে আমরা 20 এলিমেন্টস যেটা আছে, বা 20 মানে 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা লিখে দেখাবো। তবে এইখান থেকে যে মৌলগুলো এখানে লিখলাম, এখানে 12টা মৌল রয়েছে, তো 12টা মৌল ইলেকট্রন আমরা লিখেছি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কোনো মৌলের পরমাণুর রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করতে পারি, যোজ্যতা জানতে পারি, তারপর এর ম্যাগনেটিক প্রপার্টি কী হবে, চৌম্বক ধর্ম জানা যায়, ইলেকট্রিক্যাল প্রপার্টি জানা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এও জানতে পারি যে কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে সজ্জিত আছে, এটাও জানা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এই যে এখানে একটা ইলেকট্রন রয়েছে। এবার কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে যে কটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে মৌলের যোজ্যতা। হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, এর যোজ্যতা 1, কিন্তু হিলিয়াম দুটো আছে, এর যোজ্যতা 2 নয়, হিলিয়ামের যোজ্যতা হচ্ছে 0, কারণ এটা হচ্ছে ইনার্ট এলিমেন্ট, এটা হচ্ছে ব্যতিক্রম, নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলোর যোজ্যতা কী হয়? 0 হয়, এরা রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় বা ইনার্ট এলিমেন্ট বলা হয়। এবার লিথিয়ামের বাইরের পক্ষে একটা ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা 2। বেরিলিয়ামের ক্ষেত্রে আমাদের দুটো আছে, এর যোজ্যতা বেরিলিয়ামের 2 হয়, প্রচুর যৌগ আছে। তারপর বোরনের ক্ষেত্রে এর যোজ্যতা 3 হয়। তারপরে কার্বনের ক্ষেত্রে বাইরের পক্ষে 4টে ইলেকট্রন রয়েছে, এর যোজ্যতা 4 হয়। এবার মনে রাখা দরকার, 1, 2, 3 যে 3টে ইলেকট্রন যখন বাইরের কক্ষে থাকে, তাহলে এদের কি হয়? এদের যোজ্যতা 1, 2, 3 হয়। 4টা থাকলেও আমরা 4 লিখতে পারি, কিন্তু 4-এর পর যখন ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, 6, 5, 6, 7 পর্যন্ত হবে, তখন কী করবো? আমরা যোজ্যতা কীভাবে বের করবো? 8-এর থেকে 5 বিয়োগ করবো। যেমন যদি বলা যায় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 2, 5, এর যোজ্যতা কত বলো তো? তাহলে আমরা কী করবো? এখানটা বাইরের পক্ষে 5টা ইলেকট্রন রয়েছে, এইবার আমরা কী করবো? 8-এর থেকে 5 বিয়োগ করবো, তাহলে এর যোজ্যতা হবে 3। আমরা জানি পর্যায় সারণীর যত মৌল আছে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবল হ্যাজ স্পন্টেনিয়াস টেন্ডেন্সি টু অকুপাই ইনার গ্যাস কনফিগারেশন, মানে প্রত্যেকটা মৌল
কী হয়, নিষ্ক্রিয় হতে চায়। কীভাবে চায়? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে। তাহলে কী হয়, যখন দেখা যায় 1, 2, 3টে ইলেকট্রন পর্যন্ত আছে লাস্ট অরবিটালে বা সর্ববিস্ত কক্ষে 3টে ইলেকট্রন থাকলে এরা বর্জন করতে পারে। কিন্তু 4টা ইলেকট্রন হলে কী হয়, তখন এরা গ্রহণ বর্জন করে না। কারণ যেমন কার্বন রয়েছে, কার্বনের ক্ষেত্রে এর তড়িৎ ঋণাত্মকতা মধ্যম মানের হয়। তো এই ক্ষেত্রে ইলেকট্রন জোড়ের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে থাকে। এবং পরের মৌলটা আবার যেটা যাচ্ছে নাইট্রোজেনের পর যেটা আছে, না কার্বনের পর নাইট্রোজেন, 5টা মৌল আছে, এর যোজ্যতা 3, এরপর এর যোজ্যতা হবে 2, 8 মাইনাস কত হয়ে যাবে, 8 মাইনাস 6 ইকুয়াল 2 হয়ে যাবে। পরেরটা হচ্ছে 8 মাইনাস 7, যোজ্যতা হবে 1, এবং এর ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 0। এটার ক্ষেত্রে কত হবে, এটা শূন্য যোজী, এটার ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 0। যোজ্যতা আমরা যদি দেখি, এই যোজ্যতা কী হবে, 0 হবে। আচ্ছা, তারপরে হলো সোডিয়ামের যোজ্যতা 1, ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। এবার আমরা এখানে 12টা মৌল দেখালাম, আরও কিছু মৌল আছে, এই মৌলগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা আর কয়টা মৌল দেখিয়ে দিচ্ছি, তাতে দেখা যায় কী হয়। তো প্রথম হচ্ছে আমাদের কী আছে, অ্যালুমিনিয়ামের পরে হচ্ছে সিলিকনের পরে হচ্ছে ফসফরাস, তারপরে হচ্ছে ফসফরাসের পরে হচ্ছে সালফারের পরে হচ্ছে ক্লোরিনের পরে হচ্ছে আর্গনের পরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম। এটা হচ্ছে শেষ মৌল, 20তম মৌল ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম এবার হলো, আমি সিম্বলগুলো জাস্ট লিখে দিচ্ছি আর ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিচ্ছি, তাতে আমাদের হয়তো একটু সময় লেগে যাবে, কোনো অসুবিধা নেই, আমরা এটা কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা, এইবার তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল, আর এর অ্যালুমিনিয়ামের চিহ্ন এল, সিলিকনের চিহ্ন SI, ফসফরাসের চিহ্ন P, সালফার S, সালফার ক্লোরিন হচ্ছে Cl, আর্গন হচ্ছে Ar, পটাশিয়াম K, ক্যালসিয়াম হচ্ছে Ca। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হলো 13, 14, 15, তারপর হচ্ছে 16, এটা হচ্ছে 17, 18, 19, এটা হলো 20। এবার ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে, এখানটা কেতে থাকবে কত, 2, আর 2 10, আর এখানে 3, তারপরে 2 8 4, 2 8, আর 2 10, আর 5 15, তারপরে 2 8 6, 2 8 7, তারপর হচ্ছে 2 8 8, আর্গন নিষ্ক্রিয় মৌল, তারপর হচ্ছে 2 8, এবার চলে যে 2 8, আবার 8 8 8 16, 2 18, আবার 1 চলে গেল। তাহলে আমি কটাকে K L M N আমরা চলে গেলাম। এইবার এখানটা চলে যাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে, ওই যে 2 8 8 2। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখে নিলাম। এখানে আর্গনকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, বাইরের পক্ষে একটা ইলেকট্রন রয়েছে, এর যোজ্যতা 0 হয়। এটা ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। তো ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আলোচনা মোটামুটি আমি আজকে এখানে শেষ করলাম। তারপর থেকে কিছু কোশ্চেন আমরা ভিডিও শেষে